রামের জন্ম নিয়ে যে হেয়ালি করতে গিয়ে নিজেরাই নিজেদের পাতা যে ফাঁদ, সেই ফাঁদে দেখুন কিভাবে পড়লো। আমি এবার সরাসরি এই যে চুরি করতে গিয়ে কি ধরনের ধাপ্পাবাজি এরা করেছে এবং কোথা থেকেই চুরিটা করেছে সেই আকর গ্রন্থটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা পরিষ্কার করে বুঝতে পারছেন যে সম্রাট অশোক শিলালিপিতে যখন লিখলেন তার অনেক পরে আমাদের অর্হতপ্রাপ্ত ভিক্ষুরা তারা তালপত্রে বিভিন্নভাবে প্রসেস করে তালপত্রে আমাদের যে প্রাচীন লিপিগুলো সেটা লিখে রেখেছে। তালপত্রে সেরকম একটি তালপত্রে মানে যে কাহিনীটি রয়েছে সেই কাহিনীটির নাম দশরথ জাতক কথা। দশরথ জাতক কথা আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে এই যে জাতক কথা যারা লিখছে তারা অধিকাংশই হচ্ছে বৌদ্ধ ধর্মের দুটো ভাগ হয়ে যায়, হীনযান আর মহাযান। মহাযান আর হীনযান, এই মহাযানী বুদ্ধরা অর্থাৎ যে যাযাবর দস্যুরা ভারতে এসেছিল তারা এসে দেখে এখানে লেখাপড়া করে মানুষেরা, সেই যাযাবর দস্যুরা তখন আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে বুদ্ধ ধর্মের ছত্র ছায়ায় এসে তারা মহাযান নামে একটি বিভাগ তৈরি করে দেয়। অর্থাৎ বুদ্ধের যে আসল পরম্পরা থেকে সরিয়ে নিয়ে ওদের যে মানে ষড়যন্ত্র হিসাবে বুদ্ধ ধর্মটাকে মানে ডিরেল করতে শুরু করে। এটা হচ্ছে মহাযানী বুদ্ধদের একটি গ্রন্থ যার নাম দশরথ জাতক। এটা তৈরি হয়েছে এই রামকাহিনী তৈরি হওয়ার বহু বহু বছর আগে। আপনি বলছেন যে রামায়ণের কাহিনী লেখা হয়েছে জাতকের গল্প থেকে চুরি করে, অর্থাৎ জাতকের গল্প প্রথম লেখা হয়েছে এবং সেইটা থেকে চুরি করে বা সেটা থেকে অনুকরণ করে রামের কাহিনী লেখা হয়েছে রামায়ণে। তো এইটা আমরা কিভাবে বিশ্বাস করব সেটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। তাহলে জাতকের গল্প কখন লেখা হয়েছে? এখন থেকে 2000 বা 2500 বছরের মধ্যে, ওই সময়ে, অর্থাৎ এখন থেকে প্রায় 2000 বা 2500 বছর আগে জাতকের গল্প লেখা হয়েছে। রামায়ণের গল্প ঠিক প্রায় একই সময়ে লেখা, 2000 2500 বছর আগে রামায়ণের গল্প লেখা হয়েছে। তাহলে রামের যে কাহিনীর প্রথম আমরা কোথায় দেখতে পাই? রামের কাহিনী প্রথম আমরা দেখতে পাই যে রামায়ণের আগেও যে বই লেখা হয়েছে মহাভারত, সেই মহাভারতে আমরা রামের কাহিনী দেখতে পাই, রামায়ণের কাহিনী দেখতে পাই। এখন বলবেন যে তাহলে রামায়ণের আগেও কি মহাভারত লেখা হয়েছে, বা নাকি মহাভারত রামায়ণের পরে লেখা হয়েছে? তো আসলে ব্যাপার হলো কি যে রামায়ণ যখন লেখা হয়েছে বা জাতকের কাহিনী যখন লেখা হয়েছে তারও অনেক অনেক আগে মহাভারত লেখা হয়েছে। তো একটা কথা আছে কি, আমাদের একটা প্রচলিত পৌরাণিক যে কাল নির্ণয়ের যে পৌরাণিক ব্যবস্থা, যে পৌরাণিক সিস্টেম, সেটাতে দেখা যায় যে 4 রকমের যুগ আছে, 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। যে সত্য যুগের তাহলে প্রথমে আসে সত্য যুগ, তারপরে ত্রেতা, দাপর, কলি, এইভাবে 4টা যুগ আসে আমাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী। তো 4 যুগের মধ্যে এখন চলছে কলি যুগ। তাহলে তার আগে ছিল দাপর যুগ, তার আগে ত্রেতা যুগ। দাপর যুগে হয়েছে মহাভারতের কাহিনী, ত্রেতা যুগে হয়েছে রামায়ণের কাহিনী। এখন হলো কলিযুগের আয়ু কত? 4,32,000 বছর। দাপর যুগের আয়ু তার দ্বিগুণ, অর্থাৎ দাপর যুগের আয়ু হলো 6,64,000 বছর। ত্রেতা যুগের আয়ু হলো তার 3 গুণ, অর্থাৎ কলিযুগের যত আয়ু তার 3 গুণ হলো ত্রেতা যুগের আয়ু। আর সত্যযুগের আয়ু হলো কলিযুগের আয়ুর 4 গুণ। তাহলে সেই অনুযায়ী টোটাল যে সব যুগ মিলে, 4টা যুগ মিলে যেটা হয় একটা চতুর্যুগ,
সেই চতুর্যুগের আয়ু হয় প্রায় 43 লক্ষ বছর। তাহলে সেই অনুযায়ী ত্রেতা যুগে হয়েছে রামের কাহিনী, আর দাপর যুগে হলো মহাভারতের কাহিনী। তাহলে সেই অনুযায়ী রামের কাহিনী আগে হয়েছে। কিন্তু আমি যে বলছি যে মহাভারত আগে লেখা হয়েছে, তাহলে সেটার কি প্রমাণ? সেটা প্রমাণটা আমি বলছি। দেখুন, রামের কাহিনী হতে পারে আগে হয়েছে, কিন্তু রামায়ণ পরে লেখা হয়েছে, সেটার অনেক প্রমাণ আছে। সেটা প্রমাণ বলতে গেলে যে মহাভারত যে জাতকের কাহিনীরও আগে, অনেক আগে লেখা হয়েছে, এবং রামায়ণেরও আগে লেখা হয়েছে, অনেক আগে লেখা হয়েছে। তার প্রমাণটা বলতে গেলে আরও কিছু কথা বলতে হয়। যেমন আর্যরা যখন এদেশে এসেছিল বহু হাজার হাজার বছর আগে, 3000, 4000, 5000, 7000 বছর আগে, তখন ওরা দলে দলে এখানে এসেছিল। তো সেই আর্যরা এসে প্রথমেই কিন্তু অনার্যদের সঙ্গে একদম মিলেমিশে এক হয়ে যায়নি। এখানে অনেক দিন ধরে তারা আলাদা 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 জনগোষ্ঠী হিসাবে ছিল, একসঙ্গে ছিল। তাদের মধ্যে শত্রুতা হয়েছে, মিত্রতা হয়েছে, যুদ্ধ হয়েছে, শান্তি হয়েছে, তাদের মধ্যে ইন্টারাকশন হয়েছে, বিয়ে হয়েছে। তো এইভাবে তারা ধীরে 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 একসঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। এখন কিন্তু উত্তর ভারত তো আমরা বলি আর্যাবর্ত, আর্য প্রধান, কিন্তু উত্তর ভারতেও পিওর আর্য এমন কেউ নেই, এমন কোনো মানুষ নেই যাকে আমরা বলতে পারবো আর্য, বা পিওর অনার্যও নেই যে যাদেরকে বলতে পারবো যে ওরা অনার্য। তো ওরা সব মিলেমিশে এখন এক হয়ে গেছে, আর্য অনার্য মিলেমিশে এক হয়ে গেছে। কিন্তু প্রথম দিকে কিন্তু ওরা আলাদা আলাদা ছিল। তো আলাদা আলাদা যখন ছিল, আমরা সেই চিত্রটা আমরা মহাভারতে দেখতে পাই, যখন আর্য আর অনার্যরা আলাদা আলাদা ছিল। আর্যরা যখন এসেছিল, আর্যদের লিখিত সাহিত্যে, আর্যদের লিখিত বইয়ে আমরা দেখি যে আর্যরা নিজেদেরকে মানুষ বলেছে। আর অন্যান্য যারা ছিল, অনার্য ছিল, এদেশের যে যারা অস্ট্রিক জনগোষ্ঠীর ছিল, এদেশের স্থায়ী বাসিন্দা যারা অস্ট্রিক জনগোষ্ঠী, তো আর্যরা তাদেরকে বলতো রাক্ষস, বা কখনো তাদেরকে দানব বলতো, কখনো নিষাদ বলতো, কখনো দৈত্য বলতো। কোনো কোনো ক্ষেত্রে তারা মঙ্গোলিয়ান জনগোষ্ঠীকে তারা কিরাত বলতো, বা তারা গন্ধর্ব বলতো। তো এইভাবে অন্যান্য জনগোষ্ঠীকে তারা অন্যান্য নাম দিয়েছে, কিন্তু নিজেদেরকে ওরা মানুষ বলেছে। তো আমরা মহাভারতের যুগে, মহাভারতে লেখা হয়েছে এইরকম অনেক কাহিনী আমরা দেখতে পাই, যেখানে আর্য এবং অনার্যরা একসঙ্গে ছিল, নিজেদের মধ্যে ইন্টারাকশন করেছে, যোগাযোগ করেছে, মেলামেশা করেছে, শান্তিপূর্ণভাবে থেকেছে, আবার যুদ্ধও করেছে। যেমন ধরুন পুতনা রাক্ষসীর গল্প। পুতনাকে কে পাঠিয়েছিল? কংস পাঠিয়েছিল পুতনাকে কৃষ্ণকে মারার জন্যে, শিশু কৃষ্ণকে মারার জন্যে। পুতনা ছিল রাক্ষসী, কংসের দাসী ছিল। তার মানে এটা থেকে বোঝা যায় যে যারা অনার্য তারাও আর্য রাজাদের কাছে, আর্য রাজাদের হয়ে কাজ করেছে, ওদের বাড়িতে ছিল, ওরা ওদের হয়ে কাজ করেছে, ওদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে ছিল। তো আরেকটা গল্প কি, জরা রাক্ষসী। জরা রাক্ষসীর গল্প আমরা পাই জরাসন্ধের জীবন কাহিনীতে। জরাসন্ধ যখন শিশু ছিল, তখন ওর শরীরটা বিকৃত হয়ে জন্ম হওয়ায় ওকে ফেলে দিয়েছিল, ওর মা বাবা ওকে ফেলে দিয়েছিল, জঙ্গলে ফেলে দিয়েছিল। তারপরে জরা রাক্ষসী
ওকে নিয়ে যায়, ওকে চিকিৎসা করে, ওকে ভালো করে, আবার জরাসন্ধের মা বাবার কাছে ওকে দিয়ে যায়। তার মানে কি? তার মানে এটা থেকে বোঝা যায় যে জরা নামে যে রাক্ষসী অনার্য, উনি ছিলেন চিকিৎসক। উনি ওই শিশুটাকে চিকিৎসা করে, ভালো করে, ওইটা ওর মা বাবার কাছে ফিরিয়ে দেন। তার মানে হলো যে আর্য অনার্য এরা একসঙ্গেই শান্তিপূর্ণভাবে ছিল। তা আমরা অন্য জায়গায় দেখতে পাই যে মহাভারতের অন্য জায়গায় যে যতগৃহ, পাণ্ডবদের জন্য যখন যতগৃহ নির্মাণ করা হয়েছিল, দুর্যোধন, শকুনি ওরা তৈরি করেছিল পাণ্ডবদের জন্য যতগৃহ, ওদেরকে মারার জন্যে। সেই যতগৃহ কে তৈরি করেছিল? সেই যতগৃহের তৈরির যে কারিগর, সেই ইঞ্জিনিয়ার, সেটা কে ছিল? সে ছিল রাক্ষস পুরোচন। অর্থাৎ পুরোচন রাক্ষস যতগৃহ তৈরি করেছে, মানে ইঞ্জিনিয়ার। তাহলে সেটা থেকে বোঝা যায় যে তখনকার যুগে যে অনার্যদের যে বাস্তুবিদ্যা, সেটা আর্যদের থেকে উন্নত ছিল। কারণ যখন একটা ঘর বানাতে হয়, একটা সুন্দর ঘর বানাতে হয়, একটা উন্নত প্রকৌশলযুক্ত ঘর বানাতে হয়, তখন ওরা অনার্য রাক্ষসকে দিয়ে ওটা করিয়েছে, অনার্যকে দিয়ে করিয়েছে। তাহলে এখানেও আমরা দেখতে পাই যে আর্য অনার্যের সহাবস্থান। আবার যখন যুধিষ্ঠির যখন ওনার রাজভবন তৈরি করেন ইন্দ্রপ্রস্থে, তখন ওনার রাজভবন কে তৈরি করে দিয়েছিল? অনার্য ময়দানব তৈরি করে দিয়েছিল। তো সেটা থেকেও আমরা বুঝতে পারি যে অনার্যদের যে বাস্তুবিদ্যা, যে প্রকৌশল, কারিগরি বিদ্যা, সেটা আর্যদের থেকে উন্নত ছিল। কারণ এই যে সুন্দর রাজভবন, যেটা সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল, সেই রাজভবনটা সেটা তৈরি করেছিল সেই অনার্য ময়দানব। তো এইভাবে আমরা দেখতে পাই যে আর্য অনার্য ওরা মহাভারতের যুগে একসঙ্গে মিশে যায়নি, মানে এমনভাবে মিশে যায়নি যে আলাদা করে চেনা যায় না। ওরা একসঙ্গে ছিল, শান্তিপূর্ণভাবে পাশাপাশি ছিল। কিন্তু রামায়ণের যুগে আমরা দেখতে পাই, বা জাতকের যুগে আমরা দেখতে পাই যে আর্য অনার্য সবাই একসঙ্গে মিশে গেছে, মিশে গিয়ে একাকার হয়ে গেছে। অর্থাৎ জাতক, তাহলে আমরা দেখতে পাই যে আর্য অনার্যের থেকেও অনেক আগে মহাভারতের যুগ, অনেক প্রাচীন। আরও দেখুন যে আরও কয়েকটা প্রমাণ দেখাচ্ছি যে জরাসন্ধের যে সেনাপতি, জরাসন্ধের সেনাপতির নাম ছিল হিরণ্যধনু। মগধের সেনাপতি হিরণ্যধনু, সেটা অনার্য, নিষাদ, সে একজন নিষাদ ছিল। অর্থাৎ অনার্য নিষাদকে আর্য রাজা সেনাপতি করেছে, সেনাপতি বানিয়েছে। অর্থাৎ ওই সময়ে আমরা দেখতে পাই, তাহলে বুঝতে পারি আমরা যে ওই সময়ে অনার্যরা আর্যদের সেনাপতির কাজ করত, আবার আর্যরাও সময়ে অনার্যদের হয়ে সেনাপতির কাজ করত, এমনও আছে বা থাকতে পারে। তো ভীমের যে স্ত্রী হিড়িম্বা, সেও ছিল অনার্য রাক্ষসী। অর্থাৎ আর্য আর অনার্যের মধ্যে বিয়েও হতো। এমন কোনো যে শত্রুতার সম্পর্ক ছিল এমন না, বন্ধুত্বের সম্পর্কও আর্য অনার্যের মধ্যে ছিল। আমরা মহাভারতে আরেক জায়গায় দেখতে পাই যে দুর্যোধনের যে বন্ধু, সে ছিল একটা রাক্ষস। অর্থাৎ আর্য অনার্যের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কও ছিল। তো আর্য অনার্যের মধ্যে বিয়েও হতো, যে ঘৃণার সম্পর্ক ছিল এমন নয়। তো ভগবান শ্রীকৃষ্ণের যে তৃতীয় স্ত্রী জাম্বুবতী, সে হলো একজন অনার্য কন্যা। সে
একটা ট্রাইবেল চিফ যে জাম্ববান, সেই জাম্ববানের মেয়ে, সে ওনার জগন্নাথকে বিয়ে করেন ভগবান শ্রীকৃষ্ণ। দানব কন্যা উষা, সেই দানব কন্যা উষার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধর বিয়ে হয়। তাহলে সেটা থেকেও বুঝতে পারি যে আর্য অনার্যের বিয়ে হতো, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক হতো। অর্থাৎ আমি বলতে চাইছি যে আর্য ও অনার্য যে দুইটা আলাদা জাতি, তখন ওরা আলাদা আলাদা অবস্থায় ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন জাতকের যুগে বা রামায়ণের যুগে সেই আলাদা আলাদা অবস্থাটা আর ছিল না, সেটা একাকার হয়ে যায়। তা আপনারা বলবেন যে মহাভারতের যুগে তো রাক্ষস রাবণ ছিল, আলাদা ছিল। কিন্তু রাক্ষস রাবণ তো ছিল, এটা অনেক দূরে লঙ্কাপুরীতে। কিন্তু উত্তর ভারতে সেরকম যে রামের আশেপাশে সেমন কোনো আলাদা রাক্ষস জনগোষ্ঠী ছিল না এইখানের মধ্যে। এরা একদম আর্যদের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। তো আরেকটা জিনিস আমরা কিভাবে বুঝতে পারি যে মহাভারতের যুগ, মহাভারত যে যুগে লেখা হয়েছে আর রামায়ণ যে যুগে লেখা হয়েছে, সেই যুগটা যে এক ছিল না, বা মহাভারত যেই যুগে লেখা হয়েছে সেই যুগটা যে অনেক প্রাচীন ছিল, সেইটা বোঝার আরেকটা প্রমাণ হচ্ছে মহাভারতীয় যুগের যে প্রচলিত রীতিনীতি এবং রামায়ণের যুগে যে প্রচলিত রীতিনীতি, সেটা অনেকটাই আলাদা ছিল, অনেকটাই আলাদা। এইবার আমরা মহাভারতের যুগের যে প্রচলিত রীতিনীতি, সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করি। যেমন স্ত্রীলোকের বহুবিবাহ, যেটা মহাভারতীয় যুগে প্রচলিত ছিল। তা আমরা দেখি যে দ্রৌপদীর যখন বহুবিবাহ হয়, পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর যখন বিবাহ হয়, তখন এই নিয়ে কোনো নিন্দা হয়নি। আমরা দ্রৌপদী ছাড়াও মহাভারতের অন্য জায়গায় আমরা অন্য নারীর ক্ষেত্রেও বহুবিবাহ দেখতে পাই। তো এই ক্ষেত্রে শুধু দ্রৌপদীর ক্ষেত্রে নয়, বহুবিবাহ মহাভারতে আরও হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে রামায়ণের যুগে এসে বা জাতকের যুগে এসে সেই স্ত্রীলোকের বহুবিবাহ প্রথাটা বন্ধ হয়ে যায়, একেবারেই বন্ধ হয়ে যায়। তো এক বিবাহ স্ত্রীলোকের জন্য অনিবার্য হয়ে পড়ে, বহুবিবাহের কথা চিন্তা করাও স্ত্রীলোকের জন্য মহাপাপ হয়ে যায়। তো মহাভারতীয় যুগে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রীলোকের পুনর্বিবাহ হতো, অর্থাৎ স্বামী পরিত্যক্তা নারী বা বিধবা নারীর পুনর্বিবাহ হতো, যেটা পরবর্তী সময়ে বন্ধ হয়ে যায়। তো এই সম্পর্কে একটা এক্সাম্পল দিতে গেলে আমরা দেখি যে মহাভারতের যে একটা গল্প আছে, নল দময়ন্তীর গল্প। নল একজন রাজা ছিলেন, উনি অনেক ঘটনা আছে, ঘটনাক্রমে উনি ওনার স্ত্রীকে ছেড়ে দেন, পরিত্যাগ করেন। তার ফলে ওনার স্ত্রী যে দময়ন্তী, উনি ছিলেন খুব সুন্দরী নারী, উনি আবার স্বয়ম্বর করার কথা ঘোষণা করেন। সেই দময়ন্তীর দ্বিতীয় স্বয়ম্বরের কথা শুনে রাজারাও দময়ন্তীকে বিয়ে করার জন্যে চলে আসেন স্বয়ম্বর সভায়। অর্থাৎ স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ে করার ইচ্ছায় কে আসে? রাজা। সেটা থেকে বোঝা যায় যে স্বামী পরিত্যক্তা নারীকে অসম্মানের দৃষ্টিতে দেখা হতো না, সঠিক সম্মান দেওয়া হতো। তো মহাভারতের যুগে যেমন ছিল যে স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ে করা নিন্দনীয় ছিল না, কিন্তু পরবর্তী সময়ে রামায়ণের যুগে এসে সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায়। আমরা এখন থেকে আরও 100 বছর আগে বা 50 বছর আগেও দেখি যে স্বামী পরিত্যক্তা নারীকে কেউ বিয়ে করতে চায় না, বা বিয়ে করা সামাজিক রীতি বিরুদ্ধ। কিন্তু বহু প্রাচীনকালে কিন্তু আমাদের দেশে এটা ছিল।
মহাভারতের যুগে আরেকটা জিনিস দেখি কি, নিয়োগ পুত্র নীতি। অর্থাৎ কোনো পুরুষ যদি সন্তান জন্ম দিতে অসমর্থ হতো, তাইলে অন্য কোনো সুপুরুষকে দিয়ে বা ব্রাহ্মণকে দিয়ে বা ঋষিকে দিয়ে কোনো সন্তান উৎপাদন করাটা তখনকার যুগে প্রচলিত ছিল। যেমন বিচিত্র বীর্যের যে 3 ছেলে, যে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর, এরা আসলে বিচিত্র বীর্যের মৃত্যুর পরে এদের জন্ম হয়েছে ব্যাসদেবের মাধ্যমে, ব্যাসমুনির মাধ্যমে। তাহলে এই যে নিয়োগ পুত্র নীতি, আরও বহু এক্সাম্পল আছে মহাভারতের যুগে। তো এটাকে কেউ খারাপ বলে ভাবেনি তখন। পাণ্ডুকে কেউ, সবাই বিচিত্র বীর্যের ছেলেই বলতো, কেউ বলেনি যে পাণ্ডু হলো জারজ সন্তান, এমন কেউ বলেনি। তো এইভাবে কিন্তু আরও অনেক উদাহরণ আছে মহাভারতের যুগে, কিন্তু রামায়ণের যুগে কিন্তু এগুলা বন্ধ হয়ে যায়, বা জাতকের যুগে এগুলা বন্ধ হয়ে যায়। তো সরস্বতী নদী মহাভারতের যুগে জীবিত ছিল, এর প্রমাণ আছে। অর্থাৎ জল ছিল সরস্বতী নদীতে, যখন এখন যেটাতে নেই। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থ থেকে দ্বারকায় যান, তখন উনি মধ্যে দেখা পান সরস্বতী নদীর, এটা লেখা আছে। তো সেই সরস্বতী নদী জীবিত ছিল, কিন্তু রামায়ণের যুগে সরস্বতী নদীর কোনো নাম নেই, সরজু নদীর কথা লেখা আছে। তাহলে আমরা দেখতে পাই যে সামাজিক প্রথা রীতিনীতি মহাভারতীয় যুগে আর রামায়ণের যুগে এবং জাতকের যুগে অনেক আলাদা। তো এই যে সামাজিক রীতিনীতি কিন্তু একদিনে পাল্টায় না। এই সামাজিক রীতিনীতি পাল্টাতে গেলে হাজার হাজার বছর সময় লাগে। রাজবংশ একদিনে পাল্টাতে পারে, খুব অল্প সময়ের মধ্যে রাজত্ব পাল্টে যায়, রাজবংশ পাল্টে যায়, সামাজিক উত্থান পতন হয়। কিন্তু সামাজিক রীতিনীতি পাল্টাতে গেলে কিন্তু হাজার হাজার বছর সময় লাগে। কাজেই জাতকের যে যুগ, সেই যুগ থেকেও, বা রামায়ণের যে যুগ, সেই যুগ থেকেও মহাভারত যে লেখা হয়েছে যেই যুগে, সেই যুগ যে কমপক্ষে 1000 বছরেরও পুরানো বা আরও 1000 বছরের প্রাচীন, সেটা বলাই যায়। তো আরও কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন মহাভারতে জাতিভেদ প্রথা দৃঢ় হয়নি, কিন্তু রামায়ণের সময় জাতিভেদ প্রথা খুব দৃঢ় হয়ে গিয়েছিল। তো মহাভারতের সময় জাতিভেদ প্রথা কেন দৃঢ় হয়নি, কিভাবে? যেমন ওই যে বলেছিলাম যে হিরণ্যধনু ছিল এই জরাসন্ধের সেনাপতি, যে হিরণ্যধনুর ছেলে ছিল একলব্য। তো জাতিভেদ প্রথা, ছোট জাত, তখন ওদেরকে মনে করা হতো না। যদি মনে করা হতো তাহলে ওকে সেনাপতি করে রাখা হতো না। কিন্তু রামায়ণের সময় এই যে ছোট জাত বড় জাত, এই যে সিস্টেমটা, এই যে ধারণাটা, এই ধারণাটা অত্যন্ত প্রবল আকার ধারণ করে রামায়ণের সময়ে বা জাতকের সময়ে বা মৌর্য যুগে, গুপ্ত যুগে। তো যেই যুগে জাতকের কাহিনী লেখা হচ্ছে, সেই যুগে প্রচণ্ড প্রবল আকার ধারণ করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে যখন দশরথ রাজা অন্ধমুনির ছেলে সিন্ধুমুনিকে হত্যা করে, ভুলক্রমে উনি হরিণ মনে করে সিন্ধুমুনির উপরে বাণ চালিয়েছিলেন, সিন্ধুমুনি মারা যায়। তো উনি প্রায়শ্চিত্ত করার জন্য বৈশিষ্ট্যমুনির কাছে চলে আসছেন, বৈশিষ্ট্যমুনির আশ্রমে। তো বৈশিষ্ট্যমুনি আশ্রমে তখন ছিলেন না, ওনার শিষ্য ছিলেন। ওনার শিষ্যকে উনি সম্পূর্ণ ঘটনাটা বললেন। তখন ওনার শিষ্য ওনাকে প্রায়শ্চিত্ত করান। কিভাবে? উনি বলেন যে আপনি 3 বার রাম নাম জপ করুন। তো দশরথ রাজা তখন 3 বার রাম রাম রাম, এভাবে 3 বার রাম নাম জপ করেন। ওনার প্রায়শ্চিত্ত হয়ে যায়, উনি চলে যান। তখন যখন বৈশিষ্ট্যমুনি পরবর্তী সময় আশ্রমে এসে জানতে পারেন যে
ওকে ওনার শিষ্য 3 বার রাম নাম জপ করিয়েছে। তখন উনি রাগ হয়ে শিষ্যকে অভিশাপ দেন যে তুমি চণ্ডাল হয়ে জন্ম নাও। কেন? তুমি 3 বার রাম নাম জপ করিয়েছ। যেখানে একবার রাম নাম জপ করলে পৃথিবীর সমস্ত পাপ দূর হয়, একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তো একবার নাম জপ করলেই সমস্ত পাপ দূর হয়ে যায়। আর তুমি 3 বার রাম নাম জপ করিয়েছ, মানে তুমি রাম নামের তুমি অপমান করেছ। তো রাম নামের অপমান করেছ তুমি, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি চণ্ডাল হয়ে জন্ম নাও। তখন সেই শিষ্য খুব কাকুতি মিনতি করেন। তারপরে বললেন, যাও, তোমাকে আবার আশীর্বাদ দিচ্ছি আমি, যে দশরথের ঘরে যে রামের জন্ম হবে, সেই রামের যখন তুমি দেখা পাবে, তখন তুমি উদ্ধার হবে। অর্থাৎ চণ্ডাল হওয়া যে একটা অভিশপ্ত জীবন, চণ্ডাল হয়ে জন্ম নেওয়া, বা চণ্ডাল যে একটা জাত আছে। এখন চণ্ডাল জাতটা আসলে কি, আসলে কোন জাত? এটা এমন একটা প্রফেশন যেখানে যারা নাকি মরা পুড়ে, এটা একটা প্রফেশন ওদের। কিন্তু সেই যুগে, রামায়ণের যুগে এটাকে ঘৃণ্য মনে করা হতো। মানে এটা থেকে বোঝা যায়, এই গল্পটা থেকে বোঝা যায় যে রামায়ণের যুগে চণ্ডাল জাতকে খুব ঘৃণ্য মনে করা হতো, খুব খারাপ মনে করা হতো, খুব পাপী মনে করা হতো। তো সেই যুগে এই কারণেই কিন্তু ওই শিষ্যকে অভিশাপ দিয়েছেন, বা এই গল্পটা দেখানো হয়েছে যে তুমি চণ্ডাল হয়ে জন্ম নাও, তুমি অনেক পাপ করেছো, অনেক বিরাট বড় পাপ করেছো। তো এইভাবে আমরা দেখতে পারি যে জাতিভেদ প্রথাটা রামায়ণের যুগে প্রবল আকার ধারণ করেছিল, কিন্তু মহাভারতের যুগে জাতিভেদ প্রথা সেরকম প্রবল আকার ধারণ করেনি। কারণ কি? এটা জাতিভেদ প্রথাটা মহাভারতের যুগে প্রফেশন অনুযায়ী হতো, পেশা অনুযায়ী কি? যেমন ধরুন বসুদেব কৃষ্ণের বাবা, উনি ছিলেন ক্ষত্রিয়। উনার যে গোষ্ঠী ভাই, জ্ঞাতি ভাই নন্দ, উনি ছিলেন বৈশ্য। একই গোষ্ঠীর, কিন্তু একই গোষ্ঠীর নন্দ, উনি ছিলেন বৈশ্য। আবার একই গোষ্ঠীর মধ্যে ওনার গোষ্ঠী ভাই, বসুদেবের গোষ্ঠী ভাই ছিলেন গর্গমুনি, উনি ছিলেন ব্রাহ্মণ। তো একই বংশের মধ্যে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য। অর্থাৎ জাতিভেদটা তখন পেশা অনুযায়ী ছিল, যেটা গীতার মধ্যে বলা হয়েছে যে চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগস। গুণ ও কর্ম অনুযায়ী আমি চতুর্বর্ণ তৈরি করেছি, জন্ম অনুযায়ী নয়। যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে সে ব্রাহ্মণ নয়, যে ক্ষত্রিয়ের ঘরে যে জন্ম নিয়েছে সে ক্ষত্রিয় হবে, এমন কোনো কথা নেই। কিন্তু রামায়ণের যুগে আমরা কি দেখতে পাই? যে ব্রাহ্মণের যুগে যে জন্ম নিয়েছে সে ব্রাহ্মণ, যে ক্ষত্রিয়ের ঘরে যে জন্ম নিয়েছে সে ক্ষত্রিয়। তো এইরকম আমরা দেখতে পাই রামায়ণের যুগে। মহাভারতীয় যুগে অনেক জায়গায় মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, এমনকি স্ত্রীলোকেরা দেশ শাসনও করত। মহিলা রাজা হয়ে দেশ শাসন করছে, এমন আমরা মহাভারতে দেখতে পাই, উদাহরণ দেখতে পাই। যেমন যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের সময় একবার অর্জুন অনেক দূরে যুদ্ধ করতে করতে অনেক দূর দেশে গিয়ে দেখেন যে সেইখানে মহিলা দেশ শাসন করছে, যোদ্ধা হয়ে লড়াই করছে, সেনাপতি হয়ে লড়াই করছে। তো ওই মহিলার অধীনে থেকে অনেক পুরুষও লড়াই করছে, অর্থাৎ মহিলা রানী দেশ শাসন করছে। এমন মহাভারতীয় যুগে এরকম ব্যবস্থা ছিল, এরকম সিস্টেম ছিল, মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। রানী দেশ শাসন করছে, রাজা নেই, রাজার বদলা রানী দেশ শাসন করছে, এমন দেখা যায়।
কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এইগুলো উঠে যায়। এই যে মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা ধীরে ধীরে উঠে গিয়ে পিতৃতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিণত হয়। জাতকের যুগে আমরা এইগুলা দেখি না। তার পরবর্তী সময়ে কখনো হিন্দুদের মধ্যে এটা দেখি না যে যে রানী দেশ শাসন করছে, রাজা নেই, এমন দেখি না। তো মহাভারতের যে সময়টা, ঠিক কোন সময়ে মহাভারত লেখা হয়েছিল বা মহাভারতের ঘটনা ঠিক কোন সময় হয়েছিল, এইটা এবার আমরা একটু দেখতে চেষ্টা করি। তো অনেক পৌরাণিক গ্রন্থে মোটামুটি মহাভারতের সময়সীমা দেওয়া আছে। এছাড়াও যে বিভিন্ন পণ্ডিতেরা যে সময়টা নির্ণয় করেছেন সেটা হলো, যেমন ধরুন বায়ুপুরাণে মহাভারতের সময়সীমা দেওয়া আছে মোটামুটি, বিষ্ণু পুরাণেও দেওয়া আছে। তো বিষ্ণু পুরাণের 4th অংশের 24তম অধ্যায়ের 32তম শ্লোক, যাবৎ পরীক্ষিত জন্ম যাবন নন্দাভিষেচনম এতৎ বর্ষ সহস্রন্তু জ্ঞেয় পঞ্চদশোত্তরম। অর্থাৎ এই শ্লোকটাতে বলা হয়েছে যে যখন পরীক্ষিতের জন্ম হয়েছিল সেই সময় থেকে যেই সময়ে মহাপদ্মনন্দের অভিষেক হয়, রাজ্যাভিষেক হয়, সেই সময় পর্যন্ত 1015 বৎসর 1015 বৎসর সময় হয়েছে, 1015 বৎসর অতিক্রান্ত হয়েছে। পরীক্ষিতের জন্মের সময় থেকে মহাপদ্মনন্দের অভিষেকের সময় পর্যন্ত 1015 বৎসর অতিক্রম হয়েছে। এইবার মহাপদ্মনন্দের রাজত্বকাল হল খ্রিস্টপূর্ব 364 থেকে 337 পর্যন্ত, খ্রিস্টপূর্ব 337 পর্যন্ত। এবার খ্রিস্টপূর্ব 364 থেকে আমরা 1015 বছর যোগ করি, তাইলে হয় 1369 বছর, অর্থাৎ 3369 বছর। অর্থাৎ এখন থেকে প্রায় 1369 বছরে পরীক্ষিতের জন্ম হয়েছিল। তো পরীক্ষিতকে যে অভিমন্যুর ছেলে, তো পরীক্ষিতের জন্মের প্রায় আরও 1 মাস আগে মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল, আরও প্রায় 1 মাস। তো আমরা ধরে নিতে পারি প্রায় এখন থেকে প্রায় 3369 বছর আগে মহাভারতের যুদ্ধ হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সময়টা দিয়েছেন, যে জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে উনি রিসার্চ করে যেটা বের করেছেন, উনিও প্রায় ওই সময়টাই বের করেছেন। তাছাড়া বিভিন্ন পাশ্চাত্য গবেষক যারা, তারাও রিসার্চ করে মোটামুটি এই সময়টাই বের করেছেন যে খ্রিস্টপূর্ব 1369 বছর বা 1370 বা 1500 বছর, 1500 খ্রিস্টপূর্বাব্দ, মোটামুটি এই সময়টাই মহাভারতীয় সময়, মহাভারতের ঘটনার সময়। আর বইটা হয়তো আরও 100-200 বছর পরে লেখা হয়েছে। তো এই যে মহাভারতের যে প্রাচীনত্ব, এই নিয়ে কোনো সন্দেহ নাই। এবং মহাভারতের মধ্যে লেখা আছে রামায়ণের কাহিনী। রামায়ণের কাহিনী কিন্তু মহাভারতেও আছে। তো মহাভারতের মধ্যে রামায়ণের কাহিনী কীভাবে আছে, যে ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই কাহিনীটা বলা হয়েছিল। তো বিভিন্ন ঋষিরা এসে ধর্মরাজ যুধিষ্ঠিরকে গল্প বলতেন, এইভাবেই কিন্তু রামায়ণের কাহিনীটা বলা হয়েছিল। তো এইভাবেই রামায়ণের কাহিনী রয়েছে কিন্তু মহাভারতে। কাজে রামায়ণের কাহিনী জাতকের গল্প থেকে নেওয়া হয়েছে, চুরি করে নেওয়া হয়েছে, এটা কিছুতেই এইরকম এটা সত্য হতে পারে না। বরং যদি এইটা বলা হয় যে রামায়ণের কাহিনী
জাতকের গল্পে লেখা যে হয়েছে সেটা রামায়ণের কাহিনীর অনুকরণে জাতকের গল্প লেখা হয়েছে, তাহলে সেটা হতে পারে, সেটা ঠিক হতে পারে। তো আসলে তো রামায়ণের কাহিনী প্রথমে মহাভারতে লেখা হয়েছে, পরে কিন্তু রামায়ণ লেখা হয়েছে। তাহলে এটা কি করে হলো? অনেকে ভাববেন যে এটা কি করে হলো। আসলে রামায়ণের কাহিনীর লোকমুখে এই কাহিনীটা প্রচলিত ছিল বহু যুগ ধরে, মানুষ মুখে মুখে বলতো। আগে বেশিরভাগ কাহিনী মানুষ মুখে মুখে বলতো, কারণ লেখাটা কঠিন ছিল। লেখাটা কঠিন ছিল, আর লেখা কোন জিনিসের মধ্যে লিখবে, কাগজ তো ছিল না। তালপাতা প্রসেসিং করে লিখতে গিয়ে অনেক ব্যয়বহুল হতো, অনেক কঠিন হতো, সবাই লেখাপড়া জানতো না। তো এই জন্যে লেখাটা কঠিন ছিল, মানুষ মুখে মুখে গল্প বলতো, এবং বহু যুগ ধরে এই কাহিনীটা মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। এইভাবেই রামায়ণের কাহিনীটা চলে আসে। কাজেই জাতকের গল্প থেকে চুরি করে রামায়ণের কাহিনী লেখা হয়েছে, এটা হতেই পারে না।